ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, বলছেন আইন উপদেষ্টা। শুধু নির্বাচন নয়, রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, বলছেন পার্থ। মন্দির ভাঙচুরের ভিডিও পশ্চিমবঙ্গের বর্ধমানের, বাংলাদেশের নয়, বলছে রিউম্যান স্ক্যানার। এবং সর্বশেষ জানাবো, ঢাকায় ভারতীয় দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, বলছেন আইন উপদেষ্টা। ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। এবার ব্যক্তিগতভাবে এই ঘটনায় করা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল লিখেছেন, ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভারতীয়রা। এই ঘটনা গভীরভাবে ক্ষুব্ধ করেছে বাংলাদেশ সরকারকে। তিনি বলেন, আজ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ভারতে আন্তর্জাতিক আইন শৃঙ্খলা লঙ্ঘন করেছে জানিয়ে আইন উপদেষ্টা আরো লেখেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার নিন্দা জানায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের। ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর যা ঘটে, এর জন্য বরং উল্টো ভারতের লজ্জিত হওয়া উচিত। এরপর আসিফ নজরুল লিখেছেন, ভারতকে বলি, আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনা সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। শুধু নির্বাচন নয়, রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, বলছেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত এখন আর সেভাবে করা যাবে না, কারণ নতুন এই জেনারেশন অনেক সচেতন, মোর ডেমোক্রেটিক। তাই কেবল আগামী নির্বাচন নয়, টোটাল রাজনীতিতে। তাই সাবেক এই এমপি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। এত বড় একটা ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটে গেল দেশে, অনেক একে দ্বিতীয় স্বাধীনতা বলছে, এই তুলনাকে আপনি কিভাবে দেখেন? আন্দালিব রহমান পার্থ বলেন, তুলনা করতেই পারে, কিন্তু স্বাধীনতা জিনিসটার গুরুত্ব তো আলাদা। একটু সম্পূর্ণ বাংলাদেশের জন্ম, তবে আমি কোনো অর্জনকে ছোট করে দেখি না। স্বাধীনতার সময় 30 লাখ মানুষ শহীদ হয়েছিল এবং সেখানে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণটা ছিল আলাদা বিষয়। তবে এবারও অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। আসলে এই আন্দোলনটা ছিল গত 15-16 বছরে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকার অহংকারী হয়ে এই আন্দোলনে বিজেপি সহ রাজনৈতিক দলগুলোর অবদান কতটুকু? আন্দালিব রহমান পার্থ বলেন, অবদান কতটুকু বলতে পারবো না, তবে আমাদের ছাত্র সংগঠন তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমাদের 6 জন ছেলে এই আন্দোলনে মারা গেছেন। আমি নিজেও জেলে গিয়েছিলাম এই আন্দোলনের পক্ষে স্ট্যান্ড নেওয়ার জন্য। আমরা রাজনৈতিক দলগুলো প্রথম থেকে আন্দোলন করে আসছি, কিন্তু এই আন্দোলনকে শুধু 15 দিনের আন্দোলন বললে ভুল হবে। 200 রানের 180 রান আমরা করে দিয়েছি, আর এরা হয়তো 10 বলে 20 রান করেছে। এই ছাত্র জনতা একটি ম্যাচিউরড আন্দোলনের লিড দিয়েছে, যার ফলে আন্দোলনের সফলতা এসেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে কিভাবে দেখছেন আপনি? কেন কোনো বিষয় সংস্কারের উপর আপনারা অধিক গুরুত্ব দিচ্ছেন? আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা এটাকে পজিটিভলি দেখছি। আমরা সংবিধান সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছি। এদিকে নির্বাচন কমিশনেরও কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো দেখছি। দেশের রাজনৈতিক অবস্থাটা আসলে কি, কেমন চলছে অর্থনীতি? আন্দালিব রহমান পার্থ বলেন, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আমরা পজিটিভ মনে করি, কারণ একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার এসেছে। নৈতিকভাবে আমরা সবাই এই সরকারের পাশে দাঁড়িয়েছি, সমর্থন করেছি। প্রত্যেকটা সরকারের মতো একটু আধটু ভুল ত্রুটি তো হবেই। আর এটাও মাথায় রাখতে হবে যে এটি কোনো রাজনৈতিক সরকার নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার, যাকে আমরা সবাই জায়গা থেকে সাপোর্ট করার চেষ্টা করছি, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। কোনোভাবেই যেন সরকার ফেল না করে। অর্থনীতির কথা বলতে গেলে আমি বলবো, অর্থনীতি একটু স্থবির, কারণ বড় বড় ব্যবসায়ী বা শিল্পপতি কিংবা ইনভেস্টর বলেন, সবাই মনে করছেন যে জনগণের সরকার অর্থাৎ নির্বাচিত সরকারের দায়িত্ববোধ বা জবাবদিহিতা বেশি থাকে। হয়তো এই চিন্তা থেকে ইনভেস্টমেন্টটা কম হচ্ছে, কিন্তু অন্ততপক্ষে ভালো দিকটা হলো আমরা এখন ব্যাংক লুটপাটের কথা শুনছি না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আপনার দলের জন্য কি এটা চ্যালেঞ্জ? আন্দালিব রহমান পার্থ বলেন, এটা সবার জন্যই চ্যালেঞ্জ। আওয়ামী লীগ যেভাবে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়ে গেছে, পার্লামেন্টারি সিস্টেম, নির্বাচনী ব্যবস্থা সবকিছু নষ্ট করে দিয়েছে। এই অবস্থায় দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সমস্ত দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে লিড দিতে হলে বিএনপি নিজেকে নতুনভাবে সামনে নিয়ে আসতে হবে। সম্প্রতি আর একটি নতুন মেসেজ আমাদেরকে বাংলাদেশ দিয়েছে। দেশে বর্তমানে 4 থেকে 5 কোটি তরুণ ভোটার আছে। এদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত, এখন আর সেভাবে করা যাবে না, কারণ নতুন এই জেনারেশন মোর ডেমোক্রেটিক। কাজেই শুধু নির্বাচন নয়, রাজনীতিটাই আগামী দিনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা অনুসারে কাজ না করতে পারি, নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি না করতে পারি এবং এদেরকে যদি সেভাবে হ্যান্ডেল করা না যায়, তাহলে হয়তো আমাদেরকেও একদিন ওরা আস্থা কুড়ে ছুঁড়ে ফেলে দেবে। নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই কমিশনের কাছে আপনার প্রত্যাশা কতটুকু? আন্দালিব রহমান পার্থ বলেন, একটা ভালো নির্বাচন করার জন্য তো শুধু নির্বাচন কমিশন নয়, লোকাল গভর্নমেন্ট, পুলিশ, অন্যান্য অনেক মন্ত্রণালয় আছে যাদের ইনভলভমেন্ট আছে। কারণ নির্বাচন কমিশনের তো হাত বাঁধা, কারণ তাদের তো প্রয়োজনীয় জনবল থাকে না। আমি মনে করি যে এই নির্বাচন কমিশনকে আমাদের সবারই পজিটিভলি দেখা উচিত, সহযোগিতা করা উচিত। প্রায় 15 থেকে 16 বছর পর সাধারণ মানুষ আবারও ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। এই অবস্থায় এই নির্বাচন কমিশনে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, তাহলে এই কমিশন ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন করতে পারবে। নির্বাচনী রোডম্যাপ না দিলেও সরকারের আইন উপদেষ্টা সম্প্রতি বলেছেন, আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ সম্পর্কে আপনার বক্তব্য কি? আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা ধারণা করছি ভোটার তালিকা হালনাগাদ করার পরে সরকার নির্বাচন দিতে পারে। তবে এই ভোটার তালিকার কি অবস্থা তা আমরা জানি না। তবে আগামী বছরের শেষের দিকে কিংবা 2026-এর প্রথম দিকে একটা ভালো সময় নির্বাচন হতে পারে। এদিকে সরকারের পক্ষ থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও করা হয়েছে। আমরা সে অনুযায়ী আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। এই সংস্কার কার্যক্রমের একটা রোডম্যাপ সরকারের পক্ষ থেকে দিলে সেটি দেখে হয়তো আমরা বুঝতে পারবো যে নির্বাচনটা অ্যাকচুয়ালি কবে নাগাদ হতে পারে। নির্বাচনের পর বিএনপি জাতীয় সরকার গঠনের কথা বলেছে, এতে আপনাদের সম্মতি আছে কিনা? আন্দালিব রহমান পার্থ বলেন, 16 বছর ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ আমাদেরকে যে অবস্থায় রেখে গিয়েছে, এই অবস্থা একটা জাতীয় সরকার গঠন করার সময়ের দাবি। সবাই মিলে আমরা কিভাবে একটা ভালো দেশ গঠন করতে পারবো কিংবা দেশ গঠনের প্রক্রিয়াটা অন্তত শুরু করতে পারবো, সে উদ্দেশ্যে মূলত এই জাতীয় সরকার গঠনের কথাটি এসেছে। কাজেই আমার মনে হয় বিএনপির এই জাতীয় সরকার গঠনের প্রস্তাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পজিটিভ একটা প্রস্তাব এবং এটা সবাই মেনেও নেবে। আওয়ামী লীগের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আসছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা রাজনীতি করতে দেওয়া উচিত কিনা? আন্দালিব রহমান পার্থ বলেন, আমি নিজেই বিশ্বাস করি কোন রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টা আসলে কোনো কলমের খোঁচায় হয় না। এটা ঠিক করবে দেশের জনগণ। কিন্তু আওয়ামী লীগ কিংবা কোনো রাজনৈতিক দল যদি তার বেসিক ক্যারেক্টার হারিয়ে ফেলে, হত্যাকারী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয় শুধু ক্ষমতায় থাকার জন্য, আমার মনে হয় এখন একটা সময় এসেছে চিন্তা করার। আসলে যদি কোনো একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক ক্যারেক্টার থেকে দূরে সরে যায়, জনগণের কথা না বলে যদি জনগণকে হত্যা করার প্রক্রিয়ায়। মন্দির ভাঙচুরের ভিডিও পশ্চিমবঙ্গের বর্ধমানের, বাংলাদেশের নয়, বলছে রিউম্যান স্ক্যানার। বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা হয়েছে এমন দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার। ভিডিওটি সম্পর্কে রিউমার স্ক্যানার এক ফেসবুক পোস্টে জানায়, বাংলাদেশ বলে দাবি করা ওই ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালী মন্দিরের। রিউমার স্ক্যানার আরো জানায়, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের দাবিটি মিথ্যা, কারণ ভিডিও ফুটেজে যা দেখা গেছে সেটি বর্ধমানের মন্দিরে ধর্মীয় আচার পালনের দৃশ্য। ভিডিওটি হামলা বা ভাঙচুরের নয়। তারপর এই ধরনের ভিডিও কোনো উদ্দেশ্যে বাংলাদেশের মন্দিরে ভাঙচুরের ভিডিও বলে প্রচার করা হয়েছে তা বোধগম্য নয়।